গ্রাম শহর সর্বত্র সর্বজনীন রূপ আমরা দেখতে পেয়েছি। এবং এইটাই আমরা যেটা বলবো যে ভাষা আন্দোলন আমরা এখানে আছে যে কেবল একটি সাংস্কৃতিক আন্দোলন না, রাজনৈতিক আন্দোলন ছিল। যে পাকিস্তানকে ঘিরে বাঙালিদের যে স্বপ্নগুলো ছিল কিভাবে 5 বছরের মধ্যে এগুলো ধূলিসাৎ হয়ে যাবে, তারা বুঝেছিল যে পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর মধ্যে এই মুক্তি সম্ভব না। কাজে ভাষা ছিল একটা প্রতীক, এবং সেই প্রতীককে ধরেই কিন্তু 52 কিন্তু ভাষা আন্দোলন হয়েছিল। একইভাবে আমি মনে করি যে কোটা ছিল একটা প্রতীক। মানুষের যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, এর মধ্যে গুম, খুন, হত্যা, রাহাজানি, লুণ্ঠন, 19 লক্ষ কোটি টাকা পাচার, কমপক্ষে আইনাগত, আজিজ বেনজির মতিউর, দুর্নীতি, অপশাসন, সড়কে নৈরাজ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, মহাপ্রকাশের স্বাধীনতা হরণ, এই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন সরকার প্রধানকে পালিয়ে যেতে হলো। আপনার আছে রাষ্ট্রবিজ্ঞানের বই এখন নতুন অধ্যায় যোগ করতে হবে 2024-এর গণ অভ্যুত্থান কারণ এবং এর রাজনৈতিক তাৎপর্য। তবে এই যে অন্তর্বর্তী সরকার যেটা হয়েছে এইটা একটু ক্রিটিক করতে হবে। আমি যেটা মনে করি যে ক্ষমতার ঝুঁকি হচ্ছে স্বৈরাচারী ব্যক্তি না, এই জন্য পলিটিক্যাল ফিলসফারদের সারাক্ষণ চিন্তাই ছিল যে কিভাবে ক্ষমতাকে পাহারা দিয়ে রাখতে হয়, ক্ষমতাকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। ওর ওয়েস্টার্ন ডেমোক্রেসি ঠিক আছে এই কারণে পার্লামেন্ট জুডিশিয়ারি পার্লামেন্টকে, তারপর হচ্ছে নির্বাহী বিভাগকে হচ্ছে গণমাধ্যম, এবং দুই ধরনের অ্যাকাউন্টেবিলিটি বলা হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি আর একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি। হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে সরকারি কাজের জন্য তাকে জুডিশিয়ারির সঙ্গে সরকারি কাজের জন্য তাকে হচ্ছে জবাবদিহিতা করতে হবে, আর ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে সিভিল সোসাইটি এবং মিডিয়া তাকে চোখে চোখে রাখবে। পুরো বিচ্যুতি হলে সেখানে তারা কথা বলবে, এখানে সাউন্ড করবে, চিৎকার করবে, এবং এর মধ্য দিয়েই পুরো পৃথিবী জুড়ে একটা জবাবদিহিতার স্ট্রাকচার তৈরি হয়, যেটা আমরা দেখেছি আমাদের এখানে পুরোটাই কিন্তু ভেঙে পড়েছিল। একটা স্বৈরাচারী একটাও আবার হত্যার এমন কাঠামো যেন আর তৈরি না হয়। আমি দেখলাম বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা লিখেছে নেভার এভার এগেইন। এই যে কিটা হচ্ছে সাউন্ড কি করছে না কিসের করি এটা আমাদের থাকতে হবে। এবং আমাদের যেহেতু শিক্ষাঙ্গনে আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনে এই যে একটা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র এবং শিক্ষক রাজনীতি এইটা কিন্তু ছিল অবসান আসলে এখানে করতে হবে। এবং সর্বত্র যে একটা সীমাহীন দলীয়করণ রয়েছে সেখান থেকে কিন্তু আমরা মুক্তি চাই। স্ট্রাকচারাল চেঞ্জের কথা আপনারা বলেছেন, কিন্তু আমার কাছে বেশি দরকার হচ্ছে কালচারাল চেঞ্জ। আপনারা দেখেন আমরা কিন্তু ক্যাটাগরি আমরা কিন্তু পার্লামেন্টে ছিল স্ট্রাকচারাল চেঞ্জ, পরে সরকার কি মেনেছে। তার মানে আমাদের সাংস্কৃতিক রুচি, মন, মানসিকতার মধ্যে যদি আনতে পারি, কেবল স্ট্রাকচারাল চেঞ্জ কতদূর আমরা দিতে পারবো আমি ঠিক জানি না। এই জন্য আমাদের কালচারাল চেঞ্জটা দরকার। আমি যে হেরে যেতে পারি নির্বাচনে, এই যে হেরে যাওয়ার যে একটা সাংস্কৃতিক যোগ্যতা থাকে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, এই পলিটিক্যাল কালচার কিংবা এই হেরে যাওয়ার যে মেনে নেওয়ার যে সাংস্কৃতিক যোগ্যতা সেটা কিন্তু নেই, সেটাকে নির্মাণ করতে হবে, এবং নিশ্চয়ই অনেক বেশি সময় এখানে লাগবে। এবং এই যে দেখবেন যে আরেকটা বড় ব্যাপার যে আমরা ব্রিটিশ আমলাতন্ত্রকে পেরিয়ে, পাকিস্তানি আমলাতন্ত্রকে পেরিয়ে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এই যে সম্পূর্ণ 100% একটা আমলা রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা রয়ে গেছি। এবং এই রাষ্ট্রের সবচেয়ে সুবিধাভোগী হচ্ছে এই আমলাতন্ত্র। যে শেখ হাসিনার এই স্বৈরাচারী শাসনের পতনের ক্ষেত্রে দেখেছেন ভূমিকা রেখেছে অন্যরা যারা সুবিধাভোগী ছিল, আমলাদের কোনো ভূমিকা কিন্তু দেখা যায় না। কিন্তু বড় শিক্ষা, কোনো আমলা সবচেয়ে সর্বোচ্চ ভাবে কিন্তু এই আন্দোলন গণঅভ্যুত্থানে হাসিনার কোনো কিন্তু ভূমিকা রাখে নাই, নির্বিকার করা ছিল। কাজে এই যে ব্রিটিশ পাকিস্তানের আমলাতন্ত্র কাঠামো থেকে বাংলাদেশী রাষ্ট্রের যে আমলাতান্ত্রিক কাঠামো, এইটার অবসর হবে কিনা আমি জানি না। এই শেকড় অনেক গভীর, এই জন্য আমাদেরকে সিরিয়াসলি ভাবতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন যে সরকার যেটা বললাম এটাকে চোখে চোখে রাখতে হবে। আজকে একটা খবর আমার মন ভরে গেছে, দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা যানজটে বসে আছেন। এই যে ভিআইপি কালচার, তথাকথিত ভিভিআইপি কালচার, এই যে প্রোটোকল, এর শব্দগুলোই সাধারণত কিসের মাননীয়, কিসের মহামান্য, এগুলো খুবই ফিউডাল একটা সামন্ত শব্দ। এবং সামন্ত কিন্তু এই সংস্থাটা আমি দেখেছি, এই যে প্রফেসর ইউনুসের ছবি দিয়ে রাষ্ট্রীয় টাকা খরচ করে বিভিন্ন পত্রিকায় 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে বিজ্ঞাপন দেয়, আমার আপনার টাকা দিয়ে কে দিতে বলছি। এবং যারা দিচ্ছে এরা হচ্ছে সাইকোপ্যাথস, এরা হচ্ছে চাটুকার, এরা হচ্ছে স্থাবক। এই বিজ্ঞাপনগুলো দিয়ে তারা সুবিধা নেওয়ার চেষ্টা আগে করেছে, ভাবছে এইটাই হবে। এই যে পলিটিক্যাল কালচার, এই রাজনৈতিক সংস্কৃতির
চির অবসান কিন্তু আমাদের আসলে দরকার। তো শেষ করে এই বলে যে অনেকে বলছেন হাসনাবাদে প্রস্তাবগুলো দিচ্ছে এর বৈধতা লেজিটিমেসি, এটা বলা গণ অভ্যুত্থান নিজেই নিজেকে লেজিটিমেট করে। লেনিনের একটা বিখ্যাত উক্তি ছিল যে রেভলিউশন ইটসেলফ ইজ দ্য সোর্স অফ ল। তার জন্য নতুন কিছু লাগে না। এই যে গণ আন্দোলন, মানুষের গণ আকাঙ্ক্ষা, এই গণ অভ্যুত্থানই এই সমস্ত সংস্কার, সমস্ত কাজ যেটা আমরা সবাই চাইছি, এটাকে বৈধতা দেয়। কাজে এই বৈধতার বিষয়গুলো এবং আমাদের দেয়াল লিখনগুলো ছেলে মেয়ে এগুলোকে আকাঙ্ক্ষাগুলোকে আমরা সংস্কারের মধ্যে রিফ্লেক্টেড হতে দিতে চাই এবং একটা দীর্ঘমেয়াদী। কেউ কেউ বলছেন যে কেয়ারটেকার, আমি দেখলাম যে একটা সুযোগের প্রস্তাবে 3 মেয়াদী, এই 3 মেয়াদী দিয়ে বলে হবে না। আমাদের একটা স্থায়ী কাঠামোর মধ্যে যেন এই নির্বাচনের ক্ষমতার ট্রান্সফারের ব্যাপারটা থাকে, সেটা থাকতে হবে। কাজে আমরা এমন রাষ্ট্র চাই যেটা গণতান্ত্রিক হবে, যেটা বৈষম্যমুক্ত হবে, যেটা